আমি হাতে শর্ত পেলাম, ভর্তি হলাম, কলেজে পাস করলাম, এয়ারফোর্সের চাকরি পেলাম, ছেড়ে দিলাম, রেলের চাকরি পেলাম, তারা করতে দিল না। শেষ পর্যন্ত আমি মাস্টার স্টুডেন্ট ইন্টারভিউ দিয়ে পড়ানোর জন্য সুযোগ পেলাম। ডিসেম্বর মাসের 5 তারিখে জয়েন করলাম। 4 পর ইন্টারভিউ দিলাম, 2জন ইন্টারভিউ দিলাম, একজন লেখাটির ছেলে আর আমি। সেক্রেটারি আর হেডমাস্টার যুক্তি করে আমাকে দিলেন এরকম কাছে। আমি স্কুলে জয়েন করার পর আমি বাড়ি ফেরার পথে মাস্টার যুবচন্দ্র মন্ডলকে আমাদের বাড়ি ভাড়া থাকতে ভাড়া থাকতে তাকে বললাম, স্যার আমি স্কুলে চাকরি পেয়েছি, স্কুলে পড়ানোর সুযোগ পেয়েছি, বাইরে পড়াবো। তাই খুব ভালো কথা। আগামীতে আর একটা কথা আছে, আপনাকে বলার জন্য সেক্রেটারি অনুরোধ করেছে যে যদি কোনো টিচার থাকে তাকে আমার কাছে একটু আসতে বলো, আমি হেডমাস্টার একটা ফাঁকা হয়ে যাবে, 2-3 দিনের মধ্যে সেখান তাকে বসাবো। আমি এই খবরটা দিলাম, পরে সেক্রেটারিকে নাম করলাম, বাড়ি কোথায় করে দিলাম। তারপরে মাস্টারের সুযোগ সুবিধা মতো সেক্রেটারির সাথে কথা বলে আমি 2-4 মাস পরে এই স্কুলে জয়েন করলাম। তখন একদিকে ছাত্র শিক্ষক, অপরদিকে উনি 2জন একে অপরের সহশিক্ষক হিসাবে কাজ করতে লাগলাম। ইতিমধ্যে 60 টাকা বেতন আর 3 মাস পর 90 টাকা দিয়ে এই হচ্ছে চাকুরি। আমার কাজ করা সপ্তাহে 35 টাকা। কি কষ্ট সে কল্পনা করা যায় না। সব কয়টা কাজ করতে কোনো দিন সপ্তাহে সপ্তাহ। তারপরে মাস্টারকে বললেন উপায় নাই, 10টা থেকে ক্লাসে আসতে হবে, যারা প্র্যাকটিক্যাল নেয়। প্র্যাকটিক্যাল নেওয়ার জন্য 10টা থেকে ক্লাস দিতে শুরু করলাম। কমিটির সেক্রেটারি এবং অন্যান্য সদস্যদের করুণা হবে আমাদের প্রতি, আমাদের 3 জনের প্রতি। 3 জন প্র্যাকটিক্যাল নেই, ফলে 10 টাকা করে অনুদান দিল। আমরা তো অনেক টাকা ভাবলাম। এদিকে সেই 10 টাকা অনুদান নিয়ে সবাই অন্য 2জন মাস্টার চলে গেল, একটা কথাও বলল না। আমি দেখলাম যে ল্যাবরেটরির অ্যাসিস্ট্যান্ট 2জন অ্যাসিস্ট্যান্ট 3 ল্যাবরেটরি ম্যানেজ করতো। ওদের কি হবে? ওরা তো কিছু দেব না। আমি আমার টাকাটা 10 টাকা 5 টাকা করে ওদের 2জনের হাত ধরে দিলাম। এটা ব্যতিক্রম, আমার জীবনে যেটা ব্যতিক্রম। খুব বড় কথা না হলেও তখনকার দিনে এটা অনেক টাকা। 60 টাকা বেতন, 160 টাকা বেতন, 5 টাকা অনেক টাকা। আর সে তখন 10 দিন বেতন 45 টাকা, সে আরো 5 টাকা বেতন। তারপর এইভাবে চলতে লাগলো কিছুদিন। দাদা রাশিতে কাজ করে নিয়ে এখানে বাবা বলে আসতো, ভাই 2টোকে দিয়ে বাবা আর 2 ভাইয়ের যা যাবতীয় খরচ করে দিতে লাগলাম। তারপর কি বলতো এইভাবে চরম দিক থেকে আমি ভাবলাম এইভাবে তো দিন যায় না। অনেক দিন দাদার মধ্যে এক বন্ধুর সাথে আলোচনা, রান্না করতে বলতে এক বন্ধুর সাথে আলোচনা শুনতাম, না করতেই পারছি। সিপিএম, কেরল,
কথা ভাই শুনলাম, আমি ভাবলাম মানুষ কয়েকটি যোগ দিই, কিছু কাজও করা যাবে, মানুষের সেবাও করা যাবে। কত শত বুঝি নাই, মার্চ মাস লেজিনবার পড়িও নাই, সত্যি কথা বলছি। অনেকেই পড়ে না, অনেকেই পড়ে নাই, কিন্তু পার্টি চলে আসছে। আমি স্বীকার করছি, আমি কিছুই পড়তে পারব না। আমি মার্চ মাস লেজিনবার না পড়ে একটা পার্টিতে যুক্ত হলাম, সে পার্টির নাম সিপিআইএম। কেউ কেউ মনে করতে পারে আমি নকশাল করছি, এর পক্ষে সে আছে। আমরা কোনোদিন নকশাল করিনি, ঘৃণা করেছি নকশাল। নকশালকে মনের প্রাণ আমি ঘৃণা করেছি। ওরকম যুবক যেন পৃথিবীতে কম আছে, ভিন্ন আচার তখন তারা আমাদের চারটে প্রাণকে নিয়ে গেল। একজনের 17, একজন 19, একজন 21, একজন 40, আরো ভুল নেই, সবার কথা মনে রাখে। অশোক মিত্র 17 বছর বয়সে তাকে রাস্তায়। এই চারজনের কথা এখনো ভুলি না। এই চারজনের কথা স্মরণ করে আমি তোমাকে জানি। এই চারজন আমার মনে আজও ভাবি যে তোমরা যেখানেই থাকো আমাদের মতো অপদার্থ সংগঠনকে ক্ষমা করে দিও। আমাদের মতো অপদার্থ সংগঠন যদি না হলো তোমার এই পৃথিবী থেকে যেতে হতো না। পৃথিবীর রূপ রস গন্ধ কিচ্ছু দিতে পারবে না। কেন আমাদের মতো অপদার্থ সংগঠন ছিল। যদি আমরা উপযুক্ত হতাম পার্টিটা হলো, তাহলে ওরা চারজন মত না। এইভাবে আমাদের আমার সমস্ত জীবনটা পরম্পরা হয়েছিল। আমি অন্ধকার করতে পারতাম, যে চারটে তারা আমার চোখের সামনে চলে গেল। এইটুকু জায়গা, ছোট্ট একটা জায়গা, জায়গা আর একটা কথা বলি, পড়াতে স্কুলে পড়ার জন্য শিক্ষক হয়েছি। শিক্ষক হয়েছি ভালোবেসে ছাত্র ছাত্রীকে মানবতা বোধ জানানোর জন্য শিক্ষক হয়েছি। যে পড়ায় সে শিক্ষক না, সে পড়াতে পারে শিক্ষক। শিক্ষককে সে ছাত্রছাত্রীর মধ্যে মানবতা বোধ শেখায়। আমি বোধ দেখানোর চেষ্টা করছি। আমি ওদের মস্তিষ্কে ভালো জিনিস ঢোকানোর চেষ্টা করেছি, মন্দ জিনিস বের করে আসার চেষ্টা করেছি। এই করতে করতে আমতলা থেকে একটা মাঝবয়সী লোক ভ্যান চালক, সে এসে বলল, স্কুলে হেডমাস্টার কাছে বলল, স্যার আমার ছেলেটাকে ভর্তি করে নেন। আমি আমতলা থাকি, ভ্যান চালক। এখানে আসবে কেন? বলে আসবো এই জন্যে ও ডাক্তার হবে, আমার ছেলে ডাক্তার হতে চায়, তাই জন্যে আপনার স্কুলে ভর্তি করে ভর্তি করে। তারপরে তোমাকে খোঁজ পেল, আমরা চারজন মিলে প্রতি ক্লাস দেখি। আমি অনন্ত স্যার, অযোগ্য বাবু আর এই চারজন মিলে একটা কোচিং সেন্টার করেছি। সেখানে তাকে দিতে হবে ও সকালবেলা সাথে আসে, সাথে বাড়ি যায়, মাঝখানে স্নান খাওয়া পাবে কি করে চলতো। আমি ভাবতে পারতাম ও তো বলেই যায় ডাক্তার হবে, ভাববেই হয়তো একটা তোমার তারপরে রাস্তায় ঘুরে বন্ধ। তখন নিজেরা চোখে সেই মুহূর্তে ইংলিশ পড়ানোর জন্য ছিল না, তারপরে আসলো। তখন আমরা একজন ইংলিশ পড়াবো,
সে ওইটাকেই ভালো থাকতো চিন্ময় কৃষ্ণ চিন্ময় চৌধুরী চৌধুরী থেকে আসতো তখন তিনজন নিরবতা পালন করবে ওর কথা শুনে কেউ কথা বলবে আমি বললাম যে তুই 3 দিন কাজ করবি আর 3 দিন কাজ করার যেদিন করবি সেদিন বাইরে করে হোটেলে গিয়ে আপনার পয়সা আমি দেবো সেই আপনার পয়সা দিয়ে তার কাছে আসবেন পরে আর ভাগ চলে আসবে এইভাবে চলতে থাকলো একটা কাজ করলো ভালো রেজাল্ট করলো মেডিকেলে চান্স পেলো মেডিকেল কলেজে চান্স পেলো এত ভালো রেজাল্ট করলো ডাক্তার হলো আমার চোখে দেখা করলো তখন ভগবানকে তখন বললাম বিভিন্ন করে কোনো এক কাজ করবো হসপিটালে সে কাজ করতো ওখান থেকে রিটায়ার করেছে কিন্তু আমার সাথে কোনোদিন দেখা করল না আমার জীবনটা ব্যতিক্রম না আমার কিছু নাই 200 টাকা প্লাস 90 টাকা দিয়ে তার 3 মাস বন্ধ পাই তার থেকে আপনারা পয়সা তার মানে সপ্তাহে 1 টাকা মাস 3 টাকা 6 টাকা দেওয়া কি কষ্টের চেক দিতে পারে আমি যখন হলো সিগারেট খেতাম সিগারেট খাওয়া ছেড়ে দিলাম ওদের কাছে জন্য সেই ছেলে পাস করে আমার সঙ্গে দেখা করলাম তখন বললাম আবার একটা কথা না বললেই মনোরঞ্জন বিশ্বাস ওই আবার একটা টেকনোলজির ছেলে আসতো ঘাট থেকে তার বাবা টেকনোলজি নদীঘাট স্কুলের হেডমাস্টার সুযোগ দিয়ে আমাদের বন্ধু সে এসে আমাদের স্কুলে ভর্তি করে দিয়ে বললো এই সরকারকে অভাব নেবে মানুষ হয়ে যাচ্ছে আমার কথা ভাববেন দেখবেন ভবিষ্যতে কোথায় যায় আমরা স্কুলে ভর্তি করে দিলাম ও প্রতিনিয়ত নিলাম ও শেষ পর্যন্ত দিল্লি থেকে এসি এগ্রিকালচার এমএসসি করলো করে সে নদিয়া আধিকারিক হলো আমার সাথে কোনো দিন দেখা করবে তেমন ব্যতিক্রম জীবন এইভাবে একটার পর একটা আমার জীবনে নিয়ে আর একটা কথা বলে এই অধ্যায়টা শেষ করতে আমার একমাত্র সম্মান নিয়ে তার জন্য করতে পারি নাই এমন কাজ নাই তার জন্য করতে পারি নাই এমন কাজই সব করতে পারি তার জন্য এই রকম আমি আমার মনে হলো কি সবাই তো টাকা পয়সা ধন সম্পর্কে মরে গেলে সন্তান পায় এটাই সংখ্যা আমি এই নিয়ম মানতে পারি না আমি বললাম কি মেয়েকে জমাকে বললাম আমি টাকা দেবো বাস করলাম সেসবের কাছে জমি থেকে বাড়ি করো আমি দেখে যেতে চাই সুন্দর একটা রাষ্ট্র মেয়ে জামাই এই দেখে দেখতে আমি যথেষ্ট পরিমাণ এখান থেকে সেখান থেকে ভাবনা করে বাকি হল বাকি হল আমি যেখানে তারপর মেয়েকে খেলাধুলা করতে পারি যে মেয়েকে মানুষ করতে খাইয়ে আপনি আমার ওয়াইফকে ঠিক করেছিলাম যে একদম গায়ে হাত দেবো না কোনোদিন গায়ে হাত নেই বমি নেই বাড়ি নেই কিচ্ছু করে সেই মেয়েকে অবহেলা করবে
আমরা পর ঠিক করলাম যে এরকম ভাবে যদি চলতে থাকে সেটা ঠিক হবে না। আমি বাড়ির সামনে 1 টাকা জমিতে গোলাপ বাগান করছি। আমার বন্ধু আছে, এক বন্ধু বললো কি করেছেন, এর থেকে ওয়ার্ল্ড দেখুন বাগান অনেক লাভ হবে। আর এক বন্ধু বললো শোনো, সংসারে কিছু মেয়ে মাছে মেলে যাবো, তাতে তোমারই লাভ হবে। আর এক বন্ধু বললো যে রসগোল্লা চিনি বেশি হয়ে গেছে, রসগোল্লা চিনি বেশি হয়ে গেছে, ব্যাখ্যা দেন। বললো কি আমার মেয়ে টাকা করে, তাকে আবার টাকা দিতে কেন বাড়ি করার জন্য? এই টাকা তো তারাই পাবে, বছর পরে তারাই পাবে, আগেই দিলে ক্ষতি কি? বলুন না, ওইটাই যত বলতে চিনি বেশি, তার মানে আগে তো আবার শেষ বন্ধুটাই বললো যে আমি 9 বছর দেওয়ার নিয়ে বেঁচে থাকতে মেরে ফেলে তাই যাচ্ছে তো আমি বেঁচে থাকতে দেব না। হ্যাঁ তাই তো যদি নিয়ে যাই টাকা দিতে আসছে তার 30টার জন্য প্রথমে বলবো যে না আমার টাকা দেয়, আর সাথে ভাবলাম দিচ্ছে যখন নেই না, এই বলে মুশকিল হচ্ছে, এই হচ্ছে মানসিকতার কথা। আচ্ছা এটা বেঁচে থাকতে আমি দেখে চাই কত সুখে আছে, আর সে বলছে আমি মরে গেলে কত সুখে আছে। সে বলল মরে গেলে যে সুখে থাকুক, তারা থাকে থাকবে, তারা চলছে নিয়ম করে তাই হোক। আমি আমি আগে তৈরি করতে চাই, সেটা দেখা ঠিক ঠিক মতো করবো না, এইভাবে আমার জীবনটা তৈরি করে একদম সমাজের ভাইকে 8 বছরে তৈরি করা, বাবাকে রান্না বান্না করে খাইয়ে স্কুলে পাঠানো, টাকাকে রান্না করে খাওয়ানো, টাকা স্বাস্থ্য করার জন্য করতে গিয়ে তারপর স্কুলটা করতে থেকে সরকার 8 মাস পর তখন বেরিয়ে আসলাম, তখন প্রকৌশলী থেকে ফিরে আসার কয়েকদিন পরেই শুরু হল মাস্টার সিদ্ধান্ত রায়। মাস্টার কাছে 40 জন কর্মীকে পুজো এই বছর তাকে বছর পূর্ণ করছে। এইভাবে এখানে সেখানে কেটে অনেক কয়েক বছর, তারপরে একদিন শহীদ ময়দানে
50-60 জন কর্মী একত্রিত হয়ে ঠিক করলাম যে রাজমিস্ত্রি জোগাড় করব। রাজমিস্ত্রি জোগাড় দিয়ে কাজ হোক, এই দিয়ে নিজের পেটের ভাব জোগাড় করব। তখন 9-10 জন মুখে বলল, আমাদের তো কাজ করার ক্ষমতা নেই। তখন নেতা বলল যে একটা তহবিল করবো, সেই তহবিল থেকে তোমাদের সাহায্য করবো, তোমরা চিন্তা করবো না, তোমরা কোথায় থাকবে সেই টাকা দেবে। তারপর সেই টাকা দেবে ভবিষ্যৎ করবো একটা আমাদের কাজে দেবেন। আগেই কন্ডিশন ছিল 3 টাকার মধ্যে 1 টাকা তহবিলে জমা দিতে হবে। যারা দৈহিক শ্রম করতে অক্ষম তাদের সাহায্যের জন্য থাকলো 2 টাকা। 1 টাকা পাউরুটি আটা খাওয়া দিনের বেলা, আর 1 টাকা দিয়ে রাত্রিবেলা হোটেলে ডাল ভাত খাওয়া। এইভাবে চলতে লাগলো। একজন মধ্যবিত্ত ঘরের সন্তান হয়ে, সন্তান না, একজন মধ্যবিত্ত ঘরের সন্তান শিক্ষক হয়ে এইরকম ডেলি লেবারের কাজ করা কি কষ্টের সে কল্পনা করা যায় না। থাকবো কোথায়? কন্ট্রাক্টরের ম্যানেজারকে বললাম আমার এখানেই থাকতে দিতে হবে, কিন্তু সৌভাগ্যবশতদের কোনো দিন জিজ্ঞেস করবেন আপনি কোথা থেকে আসছেন, কেন এরকম করছেন, বা জিজ্ঞেস করে না, হয় আন্দাজ করেছেন, বলতে ঠিক আছে থাকতে পারে। আমি ওই ফাঁকা জায়গায় তাদের উপর বস্তা পেতে ঘুমাতাম, বস্তা পেতে ছাদের উপর ঘুমাতাম। আর দিনের বেলা পরে পাউন্ড রুটি আর চা খেতাম রাস্তায়, আর রাতের বেলায় হোটেলে গেলে ডাল ভাত খেলে। এইভাবে কাটতে লাগলো আমার। তারপর একদিন নিজেই ঠিক করলাম, কারোর রক্ষা করলাম না। এইভাবেই মানুষ শিক্ষা পায়, শিক্ষা নেয়। আমি স্কুলে যাব, যদি মরি ওখানে যাই, তাও এইভাবে মরতে রাজি না। চলে আসলাম স্কুল থেকে। যখন ফিরি রেলসভার কাছে স্বার্থপর কতগুলি লোক, কংগ্রেস বলবো কি বলবো না বুঝতে পারলাম না। স্বার্থ আছে, যদি একটা আমি চলে গেলে তাদের একটু সুবিধা হয়। এমন কিছু লোক জড়ো হয়ে খুব হুমড়ি করলো। আমি এবং অজিত সন্ধান বললাম করতে থাকুক, চলতে থাকুক, আমি আছি, আপনার ভয় নাই। আমি স্কুলে আসবো, মরবো, তখন তো আপনাদের দেখতে হবে না, আপনারা আসার আগেই বলে যাবেন। আমি একা আসবো, 2 জনকে নিয়েও আসবো না, আমি একা চলে আসবো। বাইক পাড়া থাকতাম, স্কুলে আসতাম। এইরকম কয়েকদিন ঘুমিয়ে করলো। তারপরে স্কুলে ঘরে ঢুকে একদিন ঝামেলা করতে গেল, চিত্ত দপ্তর নাম করে একজন কংগ্রেস নামটা করেই ফেলল। সে এসে বলল স্কুল থেকে বেরিয়ে আসতাম। সুবলবাবু হেডমাস্টার মশাই বললেন, যাই বলেন এই ঘরের মধ্যে একটা আজে বাজে কথা বলবেন না, তৎপরে আমি লোক থেকে পুলিশ ডেকে আপনাকে বের করে দেবো। তখন আস্তে আস্তে বেরিয়ে গেল। আমি আসতে লাগলাম। সুবলবাবুর একটা ভরসা, ওই কথাটা ছিল। তারপর থেকে আর কেউ কোনো ঝামেলা করে নাই। আমি স্কুল করে গেছি।
এই হচ্ছে আমার জীবন। এটা স্বাভাবিক জীবন, অস্বাভাবিক জীবন। কত কষ্ট করেছি আমি এই ক্ষুদ্র রাজনৈতিক জীবনে। উপজেলার জেলে প্রতিদিন কোনো না কোনো কারণ দেখিয়ে মার খেতে হয়েছে, লাঠি পেটা, কোনো না কোনো কারণ। কী কারণ? একদিন একটা ছেলে বলেছে, হাতে কেন তেঁতুল দেওয়া, হাত কেন ত্বক লাগে, আর সমস্ত 900 জনকে মারল শুধু। রাত্রি 11টা বেজে গেল, তাও মার ছাড়ল। 900 জনকে মার খেতে হয়েছে। আগেই কন্ডিশন ছিল 3 টাকার মধ্যে 1 টাকা তহবিলে জমা দিতে হবে। যারা দৈহিক শ্রম করতে অক্ষম তাদের সাহায্যের জন্য থাকলো 2 টাকা, 1 টাকা পাউরুটি আটা খাওয়া দিনের বেলা, আর 1 টাকা দিয়ে রাত্রিবেলা হোটেলে ডাল ভাত খাওয়া। এইভাবে চলতে লাগলো। একজন মধ্যবিত্ত ঘরের সন্তান হয়ে, সন্তান না, একজন মধ্যবিত্ত ঘরের সন্তান শিক্ষক হয়ে এইরকম ডেলি লেবারের কাজ করা কী কষ্টের সে কল্পনা করা যায় না। থাকবো কোথায়? কন্ট্রাক্টরের ম্যানেজারকে বললাম আমার এখানেই থাক। ওরা এইরকম নিষ্ঠুর হতে পারে, বলতেই পারত যে এখানে থাকতে গেলে সব কিছুতে টপকাতে হয়। এই যদি না করে যে সে আমাশা রোগে ভোগে, রক্ত। ওরা এইরকম নিষ্ঠুর হতে পারে, বলতেই পারত যে এখানে থাকতে গেলে সব কিছুতে টপকাতে হয়। এই যদি না করে যে